Namaskar, Piyu. Thank you so much for gracing my show. ঠাকুমার হাত ধরেই কিন্তু আমার সমস্ত গুরুদের কাছে যাওয়া। ছোটবেলাটা খুব ভীষণ মিলিটারি শাসনে আমি বড় হয়েছি। আমার ঠাকুমা প্রচণ্ড স্ট্রিক্ট ছিল। গান শুধুমাত্র কারোর হাত ধরে শুরু হওয়া মানেই কিন্তু তারাই যে একমাত্র প্রত্যক্ষ গুরু তা কিন্তু নয়। আমাকে বাংলা টপ্পা শেখানো শুরু হলো, তো ক্লাস 6-7-এর বাচ্চাদের গাওয়ার সাবজেক্ট নয়। একজন মেয়ে যখন এই ধরনের কাজে আসেন তাদের জন্য লড়াইটা আরো কঠিন হয়ে যায়। আমি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করে একটা স্ট্যান্ডিং ওভেশন পেলাম। কখনো ভাবিনি যে মিউজিকটা আমার প্রফেশন হবে। আমি কিন্তু 8 বছর স্কুলে চাকরি করেছি। তোমার প্রেমে নজর नहीं আছি বলো প্রথম বিদেশে নিয়েই গেছিলেন তন্ময়। যে মুহূর্তে আমি রিয়েলিটি শোতে গেলাম, রিয়েলিটি শো কি রিয়েল? রিয়েলিটি শো আমাকে যে পরিচিতিটা দিয়েছে, মানুষের কাছে যে পৌঁছে দিয়েছে, এটা কিন্তু আমি আপনার কি মনে হয় কাস্টিং কাউচ, তারপর লবিং এইগুলো করলে এই গানের ইন্ডাস্ট্রিতেও খুব সহজে ওঠা যায়? কোনো কিছুই কিন্তু সহজ নয়। স্টার হতে গেলে একটা এক্স ফ্যাক্টর লাগে, সেটা কি কেউ জানে না। এন্টারটেনমেন্ট কিন্তু অনেক পরে আসে। কোভিডের সময় এটা আমরা এক্সপিরিয়েন্স করে নিয়েছি। গানের অনুষ্ঠান কিন্তু বন্ধ হয়ে গেছিল। যদি আমি দায়িত্ব নিয়ে কাউকে বলে দিই যে না বাবা তুমি পড়াশোনা করো না, গান করো, তোমার গানটা হবে, আমি কি তার খাওয়া পড়ার দায়িত্বটা নিতে পারবো? কারণ আজকের দিনে এমন পেরেন্ট আছেন যারা গান শেখাতে এসেই প্রথম প্রশ্ন করেন যে আমার ছেলে কি রিয়েলিটি শোতে চান্স পাবে। আমার ব্যাপারেই অনেকে এরকম দু এক জায়গায় বলেছেন যে উনি তো একদম মুভ করেন না, তাই তানপুরা নিয়ে কি ছুটে বেড়াবো নাকি স্টেজে। সঙ্গীত তো এত সহজ জিনিস নয়। সঙ্গীতটা নিয়ে মানুষ জন্ম জন্মান্তর ধরে সাধনা করে। ওয়েলকাম টু সেলিব্রেটিং হার স্টোরি। আমাদের আজকের অতিথি সিঙ্গার পিউ মুখার্জি। আসুন আমরা পিউয়ের মুখ থেকেই শুনি তার এই গান গাওয়ার যাত্রা। নমস্কার পিউ, থ্যাংক ইউ সো মাচ ফর গ্রেসিং মাই শো। খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ফর টেকিং মি অন বোর্ড। আর দেখতেও খুব মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছে। আচ্ছা বলুন এবারে আপনার যে গানের যাত্রা, প্রথমত ক্লাসিক্যাল মিউজিক ইজ আ ভেরি টাফ ফর্ম। তো আপনি ক্লাসিক্যাল মিউজিক কেন চুজ করলেন, আর গানটা কোথা থেকে এলো শুরু? একদম শুরুটা তো আমার পরিবার, ডেফিনেটলি আমার মা এবং আমার ঠাকুরদা। মা শ্রীমতী প্রদীপ্তা মুখোপাধ্যায় আমার প্রথম সঙ্গীত গুরু, আর আমার ঠাকুরদা প্রয়াত শ্রী বীরেশ্বর মুখোপাধ্যায়। ওনার কাছে এই দুজনের কাছে আমার সঙ্গীতের যাত্রাটা শুরু হয়। কিন্তু একটা ব্যাপার আপনাকে বলতে আমার খুব ভালো লাগছে এবং অডিয়েন্সকেও জানাতে ভালো লাগে যে গান শুধুমাত্র কারোর হাত ধরে শুরু হওয়া মানেই কিন্তু তারাই যে একমাত্র প্রত্যক্ষ গুরু তা কিন্তু নয়। পরিবারে কিন্তু আরো প্রত্যেকের সমান ভূমিকা থাকে। আমার ঠাকুমা ভীষণভাবে চাইতেন যে আমি গান করি। ঠাকুমার হাত ধরেই কিন্তু আমার সমস্ত গুরুদের কাছে যাওয়া। আমি পরবর্তীকালে বাড়ির বাইরে যাদের কাছে শিখেছি সবটাই কিন্তু আমার ঠাকুমা, অবশ্যই সম্মিলিত ডিসিশন, কিন্তু ঠাকুমাই অ্যাকচুয়ালি বলতেন যে আচ্ছা ওনার কাছে দিলে হয় না, আচ্ছা এনার কাছে এই সাবজেক্টটা দিলে। আমার ছোটবেলাটা খুব ভীষণ মিলিটারি শাসনে আমি বড় হয়েছি। কারণ আমার ঠাকুমা প্রচণ্ড স্ট্রিক্ট ছিলেন। দাদুও স্ট্রিক্ট ছিলেন, কিন্তু দাদু অনেক বেশি বুঝিয়ে বলতেন। মা বাবার থেকে দাদু ঠাকুমার ভূমিকাটা অনেক বেশি ছিল ছোটবেলা থেকেই। তো বিশেষ করে গানের ক্ষেত্রে আর কি ডিসিশন মেকার ওনারা দুজনেই ছিলেন, যেহেতু একান্নবর্তী পরিবার ছিল। যেটা হয় ঠাকুমা দাদুদের কথাটাই শেষ কথা থাকে, এবং আমার মা বাবাও ওনাদেরকে সবসময় ওনাদের শ্রদ্ধা করে ওনাদের যে ডিসিশন সেটাকে খুব সম্মান জানিয়েছেন। তো তার ফলে কি হয়েছে যে আমি বোধহয় হয় না যে আমাকে তো অনেক জায়গায় বলতো যে আপনার মেয়ে, আপনার কি খুব লেট ইস্যু, আমার ঠাকুমাকে বলতো আর এতটাই বেশি আমি ওনাদের কাছে সন্তানের মতো ছিলাম, নাতনির থেকেও বেশি। সেই কারণে আমার শাসনটা আমার জন্য খুব বেশি ছিল আর কি। আমাকে বকুনি বেশি খেতে হতো। তো যে কথাটায় আসতে যাচ্ছিলাম, যে মা আর দাদুর কাছে তো প্রথাগত তালিমটা শুরু হলো, কিন্তু ঠাকুমা আমাকে নিয়ে গেলেন ওনারই দাদা
পণ্ডিত নারায়ণ রাও যোশীজির ছাত্র সলিল চট্টোপাধ্যায়ের কাছে, মানে আমার বাবার আপন মামা আর কি। তো মা তখন বলতেন যে ও একদম বাড়িতে কথা শুনতে চায় না, ওকে বাড়িতে শেখানো যাচ্ছে না, ওকে কোথাও একটা ভয় দেখিয়ে শেখাতে হবে আর কি। তো আমি মামা দাদুর কাছে শিখতে যেতাম। মামা দাদু ভীষণ রাগী টাইপের ছিলেন আর কি, মানে আমি হারমোনিয়ামে রিড ভুল করলে খুব জোরে জোরে রিডটা বাজিয়ে দিতেন, আর আমার কি ভয় লাগতো তখন। মানে আমি কিন্তু সেই সময়টা মানে ভয়ই পেতাম যে বাবা গানের ক্লাসে যেতে হবে, রবিবার হলেই একটা মানে রাগই হতো আর কি। তারপর যখন একটু বড় হলাম তখন মানে মা তো নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত যেগুলো বাঙালি পরিবারে শেখানো হয় সেগুলো আমাকে শেখাতেন। তো আমি মোটামুটি গাইতে পারতাম, ভালোও লাগতো। ক্লাস 5-এ যখন পড়ি তখন আমাকে আর মাকে আমার ঠাকুরদা ভর্তি করেন শ্রী সুকুমার মিত্র মহাশয়ের কাছে। মানে আচ্ছা। উনি নজরুল গীতির একজন মানে প্রথিতযশা এক ব্যক্তিত্ব আর কি, যাকে বলা যায়। এবং আজকের দিনে যে সমস্ত লিডিং আমাদের আগের জেনারেশনের যারা সিঙ্গার্স, তাদের মধ্যে মানে বহু মানুষই ওনার কাছে শিক্ষা গ্রহণ করেছে। মানে সেটা তো আমরা মা আমি একসঙ্গে ক্লাস আমরা একসাথে ক্লাস করতে বাহ। যেতাম। রবিবার সকালে আমাদের ক্লাস হতো উল্টোডাঙায়, অ্যাকচুয়ালি মানিকতলায়, ভুল বললাম। ওই তখন দাদুর কাছে ওটা শুনতাম আপার সার্কুলার রোড, ওই রাস্তাটা আমরা মানে দাদু ওই লোয়ার সার্কুলার রোড, আপার সার্কুলার রোড, এটা এর চলনটা ছিল। এখন যেমন আর এই টার্মগুলো আর ইউজ হয় না। তো ওই আপার সার্কুলার রোডে ওনার একটা বাড়িতে ক্লাস হতো। আমি আর মা ওখানে নজরুল গীতি, ভজন, ওনার সুরারোপিত গান সেগুলো সব শিখেছি। তারপরে কিছুদিন যেতে যেতেই মানে আমি তখন ক্লাস 6-এ পড়ি, তখন আমাকে বাংলা টপ্পা শেখানো শুরু হলো। সেটাও আমার বাড়িতে একজন মাস্টারমশাই আসতেন, প্রখ্যাত টপ্পার শিল্পী আর কি, গোপাল চট্টোপাধ্যায়। উনি অত্যন্ত নামী একজন ব্যক্তি। তো ওনার ছেলে শ্রী বাণী কুমার চট্টোপাধ্যায় আমাকে বাড়ি এসে টপ্পা শেখাতেন। এটার একটা কারণ হচ্ছে মানে দাদু পণ্ডিত বিশ্বদেব চট্টোপাধ্যায় ছাত্র ছিলেন, তো উনি অনেকটা ফোর্সই করেছিলেন যে আমাকে ক্লাসিক্যালে যদি আস্তে আস্তে নিয়ে যেতে হয় তাহলে আমার কিছু কিছু তাল জানা দরকার, যেগুলো মাতৃভাষায় শিখলে পরে অনেক বেশি সুবিধাজনক হবে। যেহেতু ঠুমরিটা যাতেই গাওয়া হয়, আমাকে বাংলা টপ্পা শেখানো শুরু হলো। তো খুব কঠিন সাবজেক্ট কিন্তু ওটা, মানে ক্লাস 6-7-এর বাচ্চাদের গাওয়ার সাবজেক্ট নয়। তারপর ওনার কাছে শিখতে শিখতে এইগুলো সব সাইমালটেনিয়াসলি চলছে, মানে সুকুমার বাবুর কাছে চলছে, বাণী জেঠুর কাছে চলছে। তারপরে আমি ক্লাস 9-এ গেলাম পণ্ডিত নিহার রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাছে। তো নিহার বাবুর কাছে আমি প্রায় বেশ 6-7 বছর শিখেছি। তারপরে আমাকে আপ্পাজির কাছে মানে গিরিজা দেবীজির কাছে নিয়ে যাওয়া হলো আর কি। তো এই সব ডিসিশনগুলো আমার দাদু আর ঠাকুমা মানে নিয়েছেন আর কি। তারপরে তো আস্তে আস্তে চলেছে সবটাই। দাদুর কাছেও মানে আপ্পাজিও বলতেন যে আমি যা শেখাচ্ছি ঠিকই, কিন্তু ও কিন্তু দাদুর কাছে তৈরি হয়েই এসেছে। মানে বাড়িতে আর কি সঙ্গীতের আবহটা থাকলে অনেকটা বেশি সুবিধে হয়। আমিও যখন এখন ছেলে মেয়েদের শেখাই আমি বুঝতে পারি যে বাড়িতে বাবা মা জানলে পরে ওই কারেকশনগুলো, কোথায় কি ভুল করছে রেয়াজের সময় সেইগুলোকে কারেক্ট করে দেওয়া, তো এইগুলো অনেক বেশি সুবিধে হয়েছে। এবং আরেকটু মাঝখানে একটা কথা আমার বলেই নেওয়া উচিত ছিল। মায়ের যিনি মা অর্থাৎ আমার দিদিমা, উনি নজরুল ইসলামের ছাত্রী ছিলেন। আচ্ছা। হ্যাঁ, তো মানে আমার মামার বাড়ির দিকে কিন্তু গান বাজনাটা খুবই মানে কিরম বলবো, কেউ ফর্মালি কেউ কিন্তু আত্মপ্রকাশ করেনি শিল্পী হিসেবে, কিন্তু প্রত্যেকেই ভীষণভাবে গানের মধ্যে, বাজনার মধ্যে। আমার মেজো মামা খুব সুন্দর কিবোর্ড বাজাতে পারতেন, তবলা বাজাতে পারতেন, হারমোনিয়াম বাজাতে পারতেন, মানে অনেক ধরনের গান, মানে গানের অনেকগুলো টাইপ আর কি, ধারার সঙ্গে সকলে মানে যুক্ত ছিলেন কম বা বেশি। তো এইভাবেই গানটা নিয়ে বেড়ে ওঠা আর কি। গান অ্যাজ আ ক্যারিয়ার কতটা টাফ? প্রফেশন কোনো কিছুকে করলে তো সেটা সবসময়ই টাফ। সেটা যা কিছুই করুন, আপনিও একটা প্রফেশনে রয়েছেন, আপনি জানেন যে এটার জন্য যেটা লাগে সেটা হচ্ছে খুব ডেডিকেশন, কনসিস্টেন্সি, পারসিভিয়ারেন্স, এইগুলো লাগেই। তো যেটা টাফ বলতে পারি সেটা হচ্ছে আমাদের ওয়ার্কিং টাইমটা অ্যাকচুয়ালি স্পেসিফিক নয়। যেটা মানে স্বাধীন মানে ফ্রিল্যান্স যেগুলোকে আমরা বলি, মানে অফিসের তো একটা ডিউটি আওয়ার্স থাকে, আপনি সেই টাইমের মধ্যে কাজগুলো করবেন, কিন্তু
মিউজিক বা যে কোনো পারফর্মিং আর্ট বা যে কোনো ফাইন আর্টসের ক্ষেত্রেই আহ, শিল্পী যারা হন তাদেরকে কিন্তু একটা ওই 24 আওয়ার্স একটা মনিটরিং এ নিজেদেরকে রাখতে হয়। কারণ এটা তো বেসিক্যালি একটা ভাবনার অভ্যেস করা। আপনি যে গানটা ধরুন শিখলেন সেই গানটাকে নিয়ে আপনাকে ভাবতে হবে। একটা গান শিখেই সঙ্গে সঙ্গে সেটা পারফর্ম করা যায় না, শিখে সেটাকে প্র্যাকটিস করতে হয় বেশ কিছুদিন, তারপরে সেই গানটার রেফারেন্স ওয়ার্ক কি কি হতে পারে সেটা আপনাকে দেখতে হবে। সময়ের বাইরে যে সময়টা, মানে একজন মেয়ে যখন এই ধরনের কাজে আসেন তাদের জন্য লড়াইটা আরো কঠিন হয়ে যায়। এই কারণেই বলছি, কারণ যতই আমরা ডোমেস্টিক হেল্পের ওপর নির্ভর করি বা যাই করি, আমাদের কিন্তু নিজেদের দেখতে হয়। মানে আমার গুরুমাকেও আমি দেখেছি, 17 বছর আমি ওনার কাছে শিখেছি, থেকেছি, এবং জীবনযাত্রার অনেক কিছু অভ্যেস আমার ওনার থেকে এসেছে। তো আমি কিন্তু ওনাকেও দেখতাম যে একটা ডায়েরিতে উনি পুরো খরচার হিসেব লিখতেন প্রতিদিনের, কারণ উনি নিজে হাতে করে টাকাটা তুলে দিতেন। তো কোথায় একটা বাসন মাজার সাবান কেন 1 মাসে 4টে এসেছে, আগের মাসে 3টে হয়েছিল, এই খুঁটিনাটিটাও উনি দেখতেন। তো এটা আমি মানে এত মেটিকুলাস হতে পারি না, কিন্তু প্রতিদিনে কি রান্না হবে, বাড়িতে কোথায় কি পরিষ্কার হচ্ছে না, কোন জায়গাটা নজরদারি করতে হবে, কোনটা ক্লিনিং এ পাঠাতে হবে, তো এগুলো তো আপনি নিজেও একজন মেয়ে, আপনি জানেন যে এটা কিন্তু মেয়েদেরকে করতেই হয়। কিন্তু তার সাথে সাথে একটা প্রফেশনকে সমান দক্ষতায় চালিয়ে যাওয়া, এটা চ্যালেঞ্জ। আপনি প্রায় বিদেশে যান শো করতে, তারপরে আপনি শেখানো বাচ্চাদের, কিভাবে মেনটেন করছেন? হ্যাঁ, এটা খুব হ্যাঁ, এটা একটা সমস্যা বলে আমি প্রথম থেকেই নিজেকে বুঝিয়েছি যে আমাকে কিন্তু সবকটা জায়গায় সমানভাবে নিজের এনার্জি এবং নিজের মানে ব্রেনকে রাখতে হবে। কারণ দেখুন, যে বাচ্চা, আজকে আপনিও সন্তানের মা, আপনি জানেন, আপনি কারোর কাছে সন্তানকে গান শিখতে পাঠাচ্ছেন, সেই টিউটর হয়তো বছরে 2 মাস বা 3 মাসের জন্য বিদেশে থাকছেন। আপনি বুঝবেন যে আপনার বাচ্চা কিন্তু ওই 2 মাস 3 মাসের জন্য কিন্তু মিউজিক থেকে ডিট্যাচড হয়ে যায়। আমি আজকে টিচার হিসেবে ওকে প্রত্যেক মাসে 3বার দেখছি বা 2বার দেখছি, ওর কিন্তু ভেতরে একটা এনথুসিয়াজম কাজ করবে যে আমাকে হোমওয়ার্কটা দিতে হবে। যে মুহূর্তে আমি আউট অফ সাইট, সে মুহূর্তে ও কিন্তু একটা রিল্যাক্স ফিল করবে, এবং তখন বাচ্চার মনে হবে যে ম্যাম তো এখন নেই, আমি যখন আসবেন তার 10 দিন আগে থেকে প্র্যাকটিস করব। তো আমি এই সাইকোলজিটা থেকে নিজেকে বুঝিয়ে দেখেছি যে আমি যদি আজকে একটা বাচ্চার জায়গায় থাকতাম, আমার কিন্তু যতটা ইমপ্রুভমেন্ট হলো সেটা আবার ল্যাক করতো। সেই কারণে আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে ওখানে গিয়েও আমাকে ক্লাস নিতে হয়, অনলাইন করি। আর কিভাবে ম্যানেজ করছেন মাল্টিটাস্কিং? হাজবেন্ডের সাপোর্ট, হাজব্যান্ডের সাপোর্ট, ফ্যামিলির সাপোর্ট, সবার সাপোর্ট আছে। মানে ফ্যামিলি মানে আমার মা বাবা দুজনেই এখনো মোটামুটি সুস্থ জীবনযাপন করছেন ঈশ্বরের আশীর্বাদে, তাদের যথেষ্টই বয়স হয়েছে। আমার বোন আমার মানে মা বাবার কাছেই থাকে, এরা অ্যাকচুয়ালি মানে আমার ছায়া সঙ্গী আর কি, আর আমার হাজব্যান্ড তো বটেই। তো মাল্টিটাস্কিং ওরা না হলে, আর আমার হাজব্যান্ড মানে এত এত সুন্দরভাবে নিজেকে ইয়ে করেছে, মানে গ্রুম করেছে, যে ওর কাছে কিন্তু কখনোই এরকম ব্যাপারটা নয় যে এই কাজটা মেয়েদের কাজ, এই কাজটা আমি করব না। এইটা এমনি এই জেনারেশনে এটা অনেকটাই চলে গেছে, বাট স্টিল আমি এটাও অ্যাপ্রিসিয়েট করি যে একজন এরকম ফ্রিল্যান্স কাজ করছেন তার ওয়াইফ, কিন্তু তিনি এরকম ভাবে ম্যানেজ করছেন। আমি তো ধরুন এত দিনের জন্য থাকি না, তখন তো পুরোটাই ম্যানেজ করতে হয় ওনাকে। সো হি টেকস কেয়ার অফ এভরিথিং। আচ্ছা, আপনি তো বিদেশে যখন যান শো করতে, আপনি বলুন সেরকম কোনো ঘটনা যেটা খুব মেমোরেবল আপনার কাছে। আসলে অনুষ্ঠানগুলো প্রত্যেকটাই খুব মেমোরেবল হয়। মানে প্রতিটা অনুষ্ঠানের পেছনে তো খুব পরিশ্রম থাকে, নিজেকে ভাবনা চিন্তা করা, নিজেকে তৈরি করা, তার আগে শরীরের যত্ন নেওয়া, গলার যত্ন নেওয়া সবচেয়ে বড় কথা, আর এতটা লম্বা ট্রাভেল হয়। আর তারপর তো একটা জায়গায় গিয়ে বসে যাওয়া নয়, আমাকে তো আরো 6টা 8টা শহরে ঘুরে বেড়াতে হচ্ছে, তার সঙ্গে অনলাইন ক্লাসও করতে হচ্ছে, অনলাইন ক্লাস করতে হচ্ছে, নিজের এক্সারসাইজ করতে হচ্ছে, নিজের রেয়াজ করতে হচ্ছে, সবকিছুই করতে হচ্ছে। আর তারপরে কি, দেশের বাইরে থাকলে খাওয়া দাওয়াটাও একটুখানি অন্যরকম হয়, তারপরে একটা বডি ক্লক চেঞ্জ হয়, সেটার একটা সমস্যা হয়।
একটা কথা আমার মানে এর মধ্যেই মানে রিসেন্ট ঘটনা থেকেই বলছি, আমি বস্টনে লার্ন কোয়েস্ট মিউজিক ফেস্টিভ্যাল খুবই একটা প্রসিদ্ধ জায়গা আর কি, যেখানে পৃথিবীর সমস্ত বড় বড় ইয়েরা আসেন আর কি। অ্যাকচুয়ালি দুটো ঘটনা বলবো। লার্ন কোয়েস্টে অনুষ্ঠান করার পর আমার ভীষণ ভালো লাগলো যখন মানে ভারতবর্ষের বাইরে কোনো একটা শহরে আমি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করে একটা স্ট্যান্ডিং ওভেশন পেলাম, এবং বাহ। সেখানে হল ভর্তি লোক। এত ভালো লেগেছিল। এটা এটা একেবারেই রিসেন্ট, এই বছরের ঘটনা। আর আরেকটা হচ্ছে তবলা মায়েস্ত্র পণ্ডিত স্বপন চৌধুরী মহাশয় একটা কনসার্ট অর্গানাইজ করেন আশাভারী, যেটা সান ফ্রান্সিসকোতে হয়। সেটা বেশ কয়েক বছর ধরে হচ্ছে, এবং ন্যাচারালি পৃথিবীব্যাপী সমস্ত বড় বড় স্টারেরা গাইতে আসেন, বাজাতে আসেন। সেখানে তো প্রথমত আমন্ত্রণ পাওয়াটাই আমার কাছে একটা সাংঘাতিক বড় ব্যাপার ছিল। ওখানে যেহেতু উনি এত বছর ধরে আছেন, তো ওনার যে সার্কেলটা, উনি তো আলী আকবর খান সাহেবের সঙ্গে গিয়েছিলেন, উস্তাদ আলী আকবর খান সাহেবের সাথে, তো ন্যাচারালি বহু বছর আগে গেছেন উনি, এবং ওনার যে সার্কেলটা তারা বেশিরভাগই কিন্তু অভারতীয় আর কি। আচ্ছা, তো প্রচুর সাদা লোকজন গান বাজনা শুনতে আসে আর কি। তো উনি আমাকে দুটো খুব বড় বড় সুযোগ দিলেন, একটা আশাবাড়ি মিউজিক ফেস্টিভ্যাল, আর একটা হলো আলী আকবর কলেজ অফ মিউজিকে। আমি ওনার অত বড় একটা ছবি প্রতিকৃতির সামনে বসে আমি গান গাওয়ার সুযোগ পেয়েছি। এই দুটো আমার কাছে খুব মেমোরেবল বলে মনে হয়। দেশেরগুলো সবসময় খুব কাছের, কারণ দেশের অ্যাক্সেসটা অনেক সহজ, কিন্তু যখন দেশ থেকে বেরিয়ে গিয়ে একটা বিদেশের মাটিতে আমার নিজের দেশের সাবজেক্টটা আমি পেশ করতে পারছি, সেটার আনন্দই আলাদা। আপনাকে দর্শকরা, আমি আপনাকে চিনেছি সারেগামাপা দিয়ে। আপনার গান ভীষণ ভালো লাগতো সারেগামাপায়। ইনফ্যাক্ট আপনাকে ভোটও দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। তারপরে যখন আপনি জিতলেন না, আমারই মন খারাপ হয়ে গেছিল। তো আপনার কি রকম অবস্থা হয়েছিল তখন? এটার একটা খুব অদ্ভুত অভিজ্ঞতা বলি। প্রথমত আমি যথেষ্ট বয়সে, মানে একটা পূর্ণবয়স্ক আমি তখন মানুষ, আমি রিয়েলিটি শোতে গেলাম। এই যে আমি গেলাম, আমার কাছে একেবারে আপনাকে বলছি একটা অন্য এক্সপিরিয়েন্স। কিরকম? আমি প্রথমত তানপুরা নিয়ে গান গাইতে ছোট থেকে বড় হয়েছি, ঠিক আছে? আর আমার মুখের সামনে স্ট্যান্ড মাইক্রোফোন লাগানো থাকতো। যে মুহূর্তে আমি রিয়েলিটি শোতে গেলাম, একটা বা দুটো পর্বের পর আমাকে হাতে মাইক নিয়ে গাইতে হলো। মানে এটা আমার কাছে একটা সাংঘাতিক, মানে আমার মানে লিটারেলি মনে হতো এই 3 মিনিটটা কতক্ষণে শেষ হবে। মানে আমি ভাবতাম যে কতক্ষণে গেয়ে চলে আসবো। কি পারফরমেন্স হলো সেটা নিয়ে আমি মাথায় ঘামাতাম না আর কি। এবার আমি জানি যে আমার অনেক কিছু হতো, মানে টেকনিক্যাল অনেক ফলস হতো। তারপরে ধরুন কিনা অত মেকআপ করে থাকা, ওইখানে তো প্রথম মেকআপের মানে দেখলাম মেকআপটা কি জিনিস। এবার প্রত্যেক দিন আলাদা আলাদা হেয়ার স্টাইল হতো। এবার কোনো কোনো দিন তো ওই খোপা টোপা করে দিত। এবার এত কাঁটা ক্লিপ মাথার মধ্যে, আর সকালে হয়তো 7টায় কল টাইম, আর রাত্রে হয়তো আমি 11টায় গান গাইছি। বুঝতে পেরেছেন? মানে এরকমও দিন গেছে কিন্তু। এবার তখন না ওরকম, এখন সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে। তখন হয়তো 3টে এপিসোড হতো, এবার 3টে এপিসোড হয়তো ভোর 4টায় শেষ হচ্ছে, পরপর চলছে আর কি। মাঝখানে একটা করে 1-2 ঘন্টার ব্রেক হচ্ছে, তারপরে আবার চলছে। এবার আমি হয়তো 3টে এপিসোডেই আছি, বা প্রথম আর শেষে আছি, মাঝখানটায় নেই, কিন্তু আমি তো হেয়ারটা খুলে ফেলতে পারছি না, ওটা আমাকে পরেই থাকতে হচ্ছে। আর আমি লাস্টের দিকে মানে যখন একদম পারতাম না, আমি এরকম ভাবে বসে বসে চোখ বন্ধ করে থাকতাম, কারণ রেস্টও তো লাগবে, কারণ অতক্ষণ বসে থাকলে তো গলাটাও টায়ার্ড হয়ে যাচ্ছে। তো এরকম প্রচুর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে 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 যখন আমি শেষের দিকে গিয়ে পৌঁছলাম, সেই সময় আমার দুটো ঘটনা ঘটলো। এক হচ্ছে আমার সেকেন্ড টাইম ডেঙ্গি হলো, এবং আমি হসপিটালে ভর্তি হলাম রিয়েলিটি শোর মধ্যখানে? রিয়েলিটি শোর মধ্যখানে। তো আমি 2 না 4টে এপিসোডে বোধহয় প্রেজেন্টও ছিলাম না। তো আমি ভর্তি হলাম, এবং বেশ ভালো রকমই, মানে তখন তো ডেঙ্গি একটা খুবই মানে ভয়াবহ আকার ধারণ করছিল। আর যেহেতু আমার সেকেন্ড টাইম, তো আমাকে আর বাড়িতে রাখেনি আর কি, তো আমাকে হসপিটালে ভর্তি করেছে। 7 দিন মতো বোধহয় ছিলাম, তারপরে বাড়ি এলাম সুস্থ হয়ে। আর তার কিছুদিনের মধ্যেই আমার শ্বশুরমশাই এক্সপায়ার করলেন আর কি।
এবার আমি এমত অবস্থায় অলরেডি আমার হাজবেন্ডকে বলতে শুরু করলাম যে আমি কিন্তু আর মানে যেতে চাই না, আমার আর ভালো লাগছে না, আমার খুব কষ্ট হচ্ছে। আর ডেঙ্গিটা হওয়ার পর না ভীষণভাবে আমি শারীরিকভাবে উইক হয়ে গেছিলাম, যেহেতু ওখানে ওরকম একটা ভয়ঙ্কর টাইম স্প্যান দিয়ে কাজ করতে হতো। তো বারবার বলছিলাম, ওরা জোর করে আমাকে না 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 এত দূর এসে গেছো, তোমাকে যেতেই হবে যেতেই হবে। তো আমি গেলাম, গিয়ে কিন্তু আমি অ্যাকচুয়ালি মনে মনে ভাবছিলাম যে আমি আর মনে হয় টানতে পারবো না, আমার গলাও দিচ্ছে না, আমার শরীরও দিচ্ছে না। তো তখন একটা এপিসোডে আমি ডেঞ্জার জোনে বোধহয় গেলাম, সেকেন্ড এপিসোড মানে সেকেন্ড লাস্ট আর কি যেটা আমার, সেই এপিসোডে আমি রাত্রিবেলা গাইতে গাইতে বুঝতে পারলাম যে আমার এলিমিনেশন হয়ে যাবে। তো ওই একটা অদ্ভুত ছিল যে আর 9 মাস হয়ে গেছে তখন বাড়ি ছাড়া আর কি। আহ, আমার তো তখন 10 বছর প্রায় বিয়েও হয়ে গেছে আর কি। তো আমার সংসারটা একটা পরিপূর্ণ সংসার রয়েছে, সেটা ছেড়ে আমাকে থাকতে হচ্ছে। তো একটা হস্টেল লাইফ, এটা না খুব ছোট বয়সে ভালো লাগে, বড় বয়সে ইট বিকামস আ চ্যালেঞ্জ, কারণ আমরা তখন অনেক কমফর্ট জোনের সঙ্গে অভ্যস্ত হয়ে আচ্ছা, যাই। ওখানে থেকে রিয়েলিটি শো হয়? হ্যাঁ, ও। মানে আমরা মাসে দুবার 2-3 দিনের জন্য আসতাম, বাকিটা পুরোটাই ওখানে থাকতে হতো। তো আচ্ছা। ইট ওয়াজ কোয়াইট আ লং টাইম, যে 8 মান্থস 9 মান্থস হয়ে গেছে আমার। আর তখন মানে আমি একটুখানি টায়ার্ডও ফিল করছিলাম। তো যখন আমার ওইটা হলো, খারাপ লাগা তো একটা থাকেই, যে ঠিক আছে আমি ফাইনালি মানে ডেস্টিনেশনটা রিচ করতে পারলাম না। কিন্তু আমি না পরবর্তীকালে আমি দেখেছি যে কাজ তো কোথাও থেমে থাকেনি। এবং আজকেও যে 10 বছর পর আপনি আমাকে মনে রেখেছেন, আপনি কিন্তু ওই রিয়েলিটি শো এর জন্যই মনে রেখেছেন। ইভেন আমি কিন্তু ফাইনালি পৌঁছতে পারিনি কোনো, মানে টপ বোধহয় কিছু একটার মধ্যে ছিলাম, টপ 6 বা কিছু একটা, আমার এক্স্যাক্টলি মনেও নেই এখন, আর অনেক বছর হয়ে গেছে। কিন্তু এটাও ঠিক যে রিয়েলিটি শো আমাকে যে পরিচিতিটা দিয়েছে, মানুষের কাছে যে পৌঁছে দিয়েছে, এটা কিন্তু আমি তার আগের থেকে তো আমি গান করছি, সেই পরিচিতিটা কিন্তু রিয়েলিটি শো ছাড়া সম্ভব ছিল না। আচ্ছা, রিয়েলিটি শো কি রিয়েল? আপনার কি মনে হয়? আপনি তো এক্সপিরিয়েন্স করেছেন, সবাই জানতে চায় কিন্তু এটা। 100%, হ্যাঁ, আমি এটা আমি অনেক জায়গায় এই প্রশ্নটা পেয়েছি এবং অনেক জায়গায় এটার উত্তরও দিয়েছি। এটা সম্পর্কে অনেক রকম কথা অনেকেই বলে থাকেন, বা আমি জানি না, আপনি হয়তো সেরকম কিছু ইনফরমেশন মনে রেখেই আমাকে এই প্রশ্নটা করছেন। নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু আমি যে 9 মাস ছিলাম, আমার জন্য কিন্তু এটা অ্যাবসলিউটলি কম্পিটিশনই ছিল। ঠিক যেরকম ভাবে কম্পিটিশনের জাজমেন্ট হয়, যেরকম ভাবে ক্রিটিসিজম হয়, যেরকম ভাবে শেখানো হয়, যেভাবে অ্যাপিয়ার করতে হয়, যেভাবে টাইম দেখে গান গাইতে হয়, যেভাবে কথা মনে রেখে গান গাইতে হয়, প্রত্যেকটা প্যারামিটার্স কিন্তু আমার জন্য একদম এক্স্যাক্ট ছিল। মানে ইট ওয়াজ, অনেক সময় বলে না যে গট আপ কেস, তাই জন্য ও জিতছে, আসল ভোটিং এটা নয়, সেরকম কিছু তাই। মনে হয়নি? আমার এটা নিয়ে একটু মানে কি বলবো, মানে আমি এরকম কিচ্ছু ফেস করিনি, মানে এটা একেবারে 100% অনেস্টলি আমি বলছি। এবং এটাও আমার মনে আছে, আমি বাবুজি ধীরে চলনা গিয়েছিলাম একটা এপিসোডে, গাইতে গাইতে আমি গানের কথাগুলো পুরো ভুলে গেছিলাম। সেই দিনই একবারই আমার গানটা ডাব করানো হয়েছিল, এছাড়া আর কোনো এপিসোডে কখনো, আপনি যদি জাজেস কমেন্টসগুলো আমার ক্ষেত্রে শোনেন তাহলে বা যদি মনে থেকে থাকে, না থাকাই স্বাভাবিক, আমার যে কটা মনে আছে প্রত্যেকটা জাজেস কমেন্ট কিন্তু আমি ঠিক যা যা গিয়েছিলাম তার বেসিসেই কমেন্ট ছিল। এমন নয় যে কমেন্টটা এসে বলে যাওয়া হয়েছে যে আপনি এই কমেন্ট দিন, আমরা পরে এটাকে চেঞ্জ করব, এরকম কিছু দেখিও নি। কিন্তু কানে অনেক কিছু এসেছে, কিন্তু আমি নিজে কিচ্ছু এক্সপিরিয়েন্স করিনি। ইট ওয়াজ অল রিয়েল ফর মি। আপনার কি মনে হয় কাস্টিং কাউচ, তারপরে লবিং, এইগুলো করলে এই গানের ইন্ডাস্ট্রিতেও খুব সহজে ওঠা যায়? যে রাস্তাটা দিয়ে নিজে যায়নি সেটা তো বলা কঠিন। কোনো কিছুই কিন্তু সহজ নয়। মানে কেউ যদি কাস্টিং কাউচও করেন বা কেউ যদি লবিও করেন, সেটার জন্যও কিন্তু তাকে পরিশ্রম করতে হয়। আমি সেই অনেস্টিটার জায়গাটা থেকে বলবো যে সহজ কোনোটাই নয়। কেউ হয়তো দেখুন, স্টার হতে গেলে একটা এক্স ফ্যাক্টর লাগে, এটা পণ্ডিত তন্ময় বোসজি ওনার প্রচুর ইন্টারভিউতে বলেন, এবং গুরুজি আমাকেও বলেছেন বহুবার, যে একটা এক্স ফ্যাক্টর লাগে, সেটা কি কেউ জানে না। কিন্তু এবার এই এক্স ফ্যাক্টরটা লবিও হতে পারে, এক্স ফ্যাক্টরটা কাস্টিং কাউচও হতে পারে, এক্স ফ্যাক্টরটা ডেডিকেশনও হতে পারে রেয়াজে, এক্স ফ্যাক্টরটা কিছুই না হতে পারে। এবার কিশোর কুমারজি কিভাবে
গান না শিখে ওই জায়গায় পৌঁছে গেলেন, এটা একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। সুতরাং নাথিং ইজ ইজি ইন দিস ওয়ার্ল্ড। যেটা আপনি করছেন আপনাকে সেটাতে ফোকাস থাকতে হবে। লবিও যদি করেন, ইউ হ্যাভ টু বি ভেরি ডেডিকেটেড অ্যাবাউট ইট। সুতরাং নাথিং ইজ ইজি। আচ্ছা, আপনি তখন প্লেব্যাকও করেছেন? আমি খুব অল্প কিছু হ্যাঁ। প্লেব্যাক করেছি। সে কোন সিনেমায় বা কোন ওয়েব সিরিজ কিসে আছে আপনার প্লেব্যাক? আপনি এটা মোটামুটি দর্শক বন্ধুরা বা শ্রোতা বন্ধুরা এটা দিয়ে সারেগামাপার পরে আমাকে মনে রেখেছেন বলে আমার বিশ্বাস বা ধারণা। সেটা হচ্ছে তানসেনের তানপুরাতে আমার আর জিমুতের একটা ডুয়েট গান সাংঘাতিক ভালোবাসা পেয়েছে আর কি অডিয়েন্সের। তো সেটা হচ্ছে তোমাকে ভালোবেসে, এবং সেটা আজ অবধি কোনো অনুষ্ঠানে গেছি আর গাইতে হয়নি, এরকম হয়নি আর কি। তো ওটা আমাকে গাইতেই হয়। এবং বিদেশেও আমরা একবার ইউএসএ একসাথে ট্রিপ করলাম। প্রত্যেকটা অনুষ্ঠানে ওটার জন্য অনুরোধের দরকারই পড়তো না, মানে তার আগে থেকেই আমরা রেডি থাকতাম। কিন্তু যতক্ষণ না গানটা হচ্ছে ততক্ষণ কিন্তু 2-1 বার মানুষজন চেঁচিয়ে একটু বলে দিতেন তানসেনের তানপুরাটা হবে তো, মানে এরকম একটা ইয়ে হয়েছে আর কি। আর প্লেব্যাকের কথায় যেহেতু আপনি তুললেন প্রসঙ্গটা, এখানে একটা আমার জীবনের অভিজ্ঞতার কথা শেয়ার করব। আমি তার আগে কয়েকটা প্লেব্যাক হয়েছে, কিন্তু সেগুলো সেভাবে মানে প্রকাশ্যে আসেনি আর কি। তো এটা মায়েস্ত্র পণ্ডিত বিক্রম ঘোষজির প্রচুর কাজ আছে প্লেব্যাকের ওপর, আপনারা জানেন সকলেই। ব্যোমকেশের যে সিরিজটা আছে, যেটা অরিন্দম দা করেন, অরিন্দম শীল, আচ্ছা, তো ওইটার একটা সিরিজে ব্যোমকেশ গোত্র বলে একটা ছবিতে আমার একটা গান বিক্রম দা আমার জন্য তৈরি করেছিলেন, সুগতদার কথায় আর বিক্রমদার কম্পোজিশন। তো ওটা গাইতে গেছি, গেয়ে বাড়ি এলাম। সেই দিন রাত্রিবেলা আমার একটা মানে আমি একটু স্লিপ করে পড়ে গিয়ে আমার একটা ভয়ঙ্কর ইনজুরি হয় আর কি কোমরে। তো তারপর আমি দেখছি আমি আর উঠতে পারছি না, মানে আমি যে পড়েছি আমার উঠে দাঁড়ানোরই, মানে দাঁড়াতে গেলে আমাকে ধরে দাঁড়িয়েতে আমি বসে পড়ছি আর কি, সাংঘাতিক একটা পেন হচ্ছে। তো আমার সেই দিনই রাত্রেই মনে হচ্ছে যে ইটস আ হসপিটাল কেস, এটা বাড়িতে ঠিক হবে বলে মনে হচ্ছে না। তো আমি ন্যাচারালি বড় একটা হসপিটালেই ভর্তি হয়েছি। এবং তার মধ্যে হসপিটালে থাকাকালীনই 2 দিনের মধ্যে বিক্রমদার ফোন এসছে যে শোনো, তোমাকে কিন্তু গানটা রিটেক করতে হবে, কারণ আমরা কিছু লিরিক্যাল চেঞ্জ করেছি। এবার আমার তো তখন প্রচন্ড লোভ যে আমাকে ওই কাজটা আমি কিছুতেই মানে হাতছাড়া হতে যেন না হয়ে যায়। তো আমি বিক্রমদাকে তখন বলেছি আমার একটা ছোট এরকম একটু ইনজুরি হয়েছে, তো আমি একটু ভর্তি আছি, আমার মনে হয় 3-4 দিনে আমি ঠিক হয়ে যাব, আমি আসছি। তো আমি 12 দিন কেটে গেছে, নো ইমপ্রুভমেন্ট, একদম যে জায়গায় ছিলাম সেই জায়গাতেই আছে। বন্ডে সাইন করে আমি বাড়ি এলাম, কারণ আমি আমার হাজব্যান্ডকে বললাম তো প্রচুর টাকাও খরচা হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ইমপ্রুভমেন্টই হচ্ছে না, মানে হাঁটার ক্ষমতাই নেই, হাঁটাকে আমি বসতেই পারতাম না। আমি 27 ডেজ পুরো বেড বাউন্ড ছিলাম। তখন বিক্রমদার কাছে সেই ছবিটাও আমি পরে কখনো সুযোগ পেলে দেখাবো, দর্শক বন্ধুরা হয়তো জানেন কারণ সোশ্যাল মিডিয়ায় ওটা তখন প্রচুরবার এসেছে আর কি। আমাকে স্ট্রেচারে করে তুলেছে বিক্রমদার স্টুডিও, তখন 4 তলায় স্টুডিও, কবির রোডে। আমার হাজব্যান্ড আর আরো দুজনে আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে স্টুডিওতে স্ট্রেচারে করে তুলেছে। আর আমি ওই স্ট্রেচারে শুয়ে শুয়ে গানটা গেয়েছি। মানে সবাই বলছে যে মাইক তো সবসময় মাইকের যে মাইক ফিট করে, আর মানে সাউন্ড ইঞ্জিনিয়ার ছিল সৌমিক, ছিল সম্ভবত সৌমিক, মাইকটা লাগাতে লাগাতে আমাকে বলছে এরকম কোনোদিন দেখিনি, কেউ একটা নিচে শুয়ে আছে মাইক্রোফোন এরকম করে দিচ্ছে, কারণ আমি তো পুরো মানে এরকম হরাইজন্টালি গাইছি আর কি। তো গানটা যখন তারপর মিউজিক লঞ্চ হলো ট্রিঙ্কাসে, বিশাল যেমন হয় আর কি, হিউজ করে অরিন্দমদার ছবির তো খুবই ইয়ে, তো ওখানে সমস্ত প্রেস, আমি তখনও হুইল চেয়ারে আর কি, তখন আমি একটু একটু করে হাঁটছি। কিন্তু এইটাই আমার এই প্রসঙ্গে বলার যে এই যে এত কিছু কথা, এত এত রিউমার্স, ইন্ডাস্ট্রি নিয়ে এত কথা, এত আলোচনা হয়, এইগুলো তো সত্যি। আমাকে বিক্রমদা ওখান থেকে এমন একজন মানুষের কাছে পাঠালেন, উনি বললেন যে আমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে বিশ্বাস করি না, তোমাকে আমি এক জায়গায় পাঠাচ্ছি, তুমি যাও, তুমি ওখানেই ঠিক হবে। আকুপ্রেশার করে ঠিক 16 দিনের মাথায় আমাকে হাঁটিয়েছেন ওই ভদ্রলোক, অমিতাভ গায়েন। উনি নিজেও একজন তবলা শিল্পী, কিন্তু এই ঋণটা আমি জীবনেও শোধ করতে পারবো না বিক্রমদার, ওটা আমার পুনর্জন্ম। কিন্তু যে আমাকে ওই অবস্থা থেকে, কিন্তু ওনার হাত ধরেই তো আমি বেঁচে এসেছি।
এবং আজকে যে আমি দাঁড়িয়ে গানটা গাইতে পারছি সেটা তো ওনারই জন্য। তো এইগুলো মানে এতটাই ফেয়ার না এই চিত্রগুলো, সেই কারণে আমার কাছে ওই জিনিসগুলো খুব একটা ধরা পড়ে না। হতে পারে হয়তো এক্সিস্ট করে, কিন্তু আমি আই হ্যাভ নেভার এক্সপিরিয়েন্সড ইট। তাহলে আমিও রিকোয়েস্ট করি তানসেনে তানপুরা থেকে 2 লাইন শুনিয়ে হ্যাঁ দিন। ঠিক আছে, নিশ্চয়ই শোনাচ্ছি। এই গানের কথা হচ্ছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় আর সুর হচ্ছে জয় সরকার। গামা পা গা গা মা মা গা মা গা সা মা গা 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 মা গা সা গা সা নি পা মা গা। তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে জানি না, সেই দেশে চিরাগো আছে কি না। তবে সে আন্ধারে নিখাদে গান্ধারে কে থাকে প্রান্ধারে প্রেয়সী তোমাবিধা। যদি বা প্রাণ যায় যেন না গান যায়, হৃদয় জান যায় তাকে তো রাখা যায় না। তোমাকে ভালোবেসে কোথায় যাব শেষে জানি না, সেই দেশে চিরাগো আছে কি না। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। থ্যাংক ইউ, আপনার তো গান সারেগামা পা থেকেই শুনছি, ভীষণ সুন্দর গলা। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এবার আপনি বলুন যে আপনি যে নিজে এখন ক্যারিয়ারকে আপনার ফিউচারে কিভাবে দেখছেন, নেক্সট প্ল্যান কি? প্লেব্যাকের দিকেই যাবেন না এই শুধু ক্লাসিক্যাল শো করবেন? আর স্টুডেন্ট তো আছেই। কেরিয়ারের প্ল্যান আসলে ওই যে একটা কথা আছে না, না ম্যান প্রপোজেস গড ডিসপোজেস। তো আমি কিন্তু সত্যিই বলছি, খুব অনেস্টলি, এটা অনেক জায়গায় ইন্টারভিউতে বলেছি, যে আমি কখনো ভাবিনি যে মিউজিকটা আমার প্রফেশন হবে। আমি কিন্তু 8 বছর স্কুলে চাকরি করেছি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। এবং বেশ নামি দামি স্কুলে শহরের। মিউজিক ফ্যাকাল্টিতেই ছিলাম, কিন্তু চাকরি করেছি মানে একেবারে কর্পোরেট ভাবে যেভাবে চাকরি করে সমস্ত, মানে প্রাইভেট স্কুলে চাকরি করেছি। ফলে প্রচণ্ড পরিশ্রম করেছি, উদয়াস্ত খেটেছি, রেয়াজ কম হয়েছে, পারফরমেন্সের প্রশ্নই ছিল না। কিন্তু দ্য অনলি মানে যেটাকে বলে রাস্তা ঘুরিয়েছে সেটা রিয়েলিটি শো। একটা মজার ঘটনা বলি এখানে। যখন আমি রিয়েলিটি শোতে মানে চান্স পেলাম, ফাইনালি ওনারা আমাকে বললেন, মানে সমস্ত ডিরেক্টর এবং যারা যারা থাকেন আরো অন্যান্য ইয়েরা, ক্রুরা, তারা সবাই বললেন যে আপনাকে কিন্তু এখানে রেসিডেন্সিয়াল থাকতে হবে। আমি তখন মানে বেশ ভালো অঙ্কের টাকা কিন্তু রোজগার করি চাকরি থেকে, ফুল টাইম চাকরি করি। তখন আমি বললাম আমার পক্ষে তো চাকরি ছাড়া সম্ভব নয়। তখন একটা কথা অভিজিৎদা বলেছিলেন, আমি আজও সেই কথাটা ভুলিনি। অভিজিৎদা, কৃষাণুদা দুজনেই ছিলেন। বললেন যে তুমি যে স্যালারিটা পাও তার থেকে তোমার টাকা কম হবে না, এইটুকু আমরা তোমাকে গ্যারেন্টি দিতে পারি, কিন্তু চাকরি তো তুমি করতে পারবে না, এখানে তোমাকে রেসিডেন্সিয়াল থাকতে হবে। তো আমি তখন মানে সত্যি অতটা ভাবিনি। পরবর্তীকালে দেখলাম হ্যাঁ, রাস্তা তো কঠিন, যে কোনো, যেটা বললাম, যে কোনো জায়গাতেই এক্সেল করতে গেলে একটা কঠিন রাস্তায় পেরোতে হয়, কিন্তু অবশ্যই দরজা খুলেছে। চাকরি জীবন থেকে তো আজকে একটা এমন পেশায় এসেছি যেখানে আমি নিজের মর্জিতে, নিজের ইচ্ছেতে কোনো অনুষ্ঠানে যদি আমার মনে হয় যে আমার কোনো একটা জায়গায় আমার সম্মান ক্ষুণ্ণ হচ্ছে বা আমি ঠিক যেরকম পারিশ্রমিক চাইছি সেটা পাচ্ছি না, তখন তো আমার না বলার সেই জায়গাটা আছে। সেইটুকু সাহস ঈশ্বর তো আমাকে দিয়েছেন, এইটা আমি খুব বিশ্বাস করি। এবং এটা তো চাকরিতে করা যায় না। চাকরিতে তো যেটা বলবে সেটাই করতে হবে আপনাকে, এবং প্রচুর মানে হার্ডলস যেটাকে বলে আমি পেরিয়েছি চাকরি জীবনে। হ্যাঁ, তো তারপরে আমি যখন এই সাবজেক্টটা নিয়ে শুরু করলাম, ভাবতে শুরু করলাম যে প্রফেশনালি আমি এইটা করতে চাই, তখন দেখলাম যে আস্তে আস্তে তো দরজাগুলো খুলে গেল। কিভাবে করব জানতামই না, আমার তো কোনো পথপ্রদর্শক নেই। আমার গুরু যে যুগে, সেই যুগে কিন্তু মিউজিকটা ডিজিটালাইজড ছিল না। ফলে আমাকে তো ওই রাস্তাগুলো নিজেকে আস্তে আস্তে বার করতে হয়েছে, ভাবতে হয়েছে যে কার কার কাছে কিভাবে অ্যাপ্রোচ করলে, কার সাথে গান করলে, কার সাথে কি করলে, কিভাবে প্ল্যান সাজালে, এগুলো সবই তো নিজেকে ভাবতে হয়েছে। মানে সবই নিজের মস্তিষ্ক প্রসূত আর কি। আমার বাবা মাও একেবারে এই দুনিয়ার মানুষই নন, তো সেই কারণে পথপ্রদর্শক কেউ ছিলেন না। কিন্তু এমন অনেক মানুষ ছিলেন যাদের সান্নিধ্যে আমি অনেকটা রাস্তা আমি
বেরোতে পারছি আর কি। যেমন যার কথা আপনাকে বললাম এক্ষুনি, যে পণ্ডিত তন্ময় বোসজি, তন্ময়দার হাত ধরে আমি বেশ কিছুদিন তন্ময়দার তালতন্ত্রে গান গেয়েছি, তন্ময়দার হাত ধরে বহু ভালো ভালো জায়গায় অনুষ্ঠান করেছি। আমাকে প্রথম বিদেশে নিয়েই গেছিলেন তন্ময়দা। তো তন্ময়দার আমি গুরুজি বলি, যেহেতু ওইখানে তালতন্ত্র সকলেই গুরুজি গুরুজি বলতো, তা আমারও আপ্পাজি তখন সবে চলে গেছেন, আমার একটা মানে ভ্যাকিউম হয়েছে আমার কাছে, উনি একেবারে গুরুর জায়গাতেই রয়েছেন। তো তন্ময়দা আমাকে নিয়ে কাশি কথা করলেন টাইমস মিউজিক থেকে। তো ওইভাবে আমার জার্নিটা শুরু হলো। তারপরে মিউজিক মানে ডিজিটালাইজড হয়ে গেল সবটা। তো এই যে মানে মানুষ না ওই যে বলে শিখিয়ে নেয় আর কি, তোমাকে তোমার সার্ভাইভাল করতে গেলে তোমাকে বুঝে নিতে হবে যে তুমি কিভাবে থাকবে আর কি। বলছি রিসেন্টলি আমি যেটা দেখছি পোস্ট কোভিড, মানুষ এখন সোশ্যাল মিডিয়ার জন্য যে কোনো আর্টিস্টকে খুব সহজে ট্রোল করছে, নেগেটিভ কথাও বলছে। আগে এতটা ছিল না, না আমার ভালো লাগে না আমি এটা দেখবো না, ব্যাস ফিনিশ। কিন্তু এখন প্রত্যেকে হ্যাজ টু কমেন্ট অন এভরিথিং। তো এইটা আপনি কিভাবে নিচ্ছেন জিনিসটা? আপনার মনে হচ্ছে এখন মানে অ্যাজ আ সিঙ্গার বা অ্যাজ আ প্রফেশনাল লাইফ হ্যাজ বিকাম মাচ মোর টাফার? হ্যাঁ, এটা সোশ্যাল মিডিয়াটা আসলে মানুষের মানে যে কোনো স্তরের মানুষের হাতেই চলে গেছে আর কি। এবং ওই বাক স্বাধীনতাটার ওপর আর কোনো কন্ট্রোল নেই, এটা খুবই সত্যি কথা। ট্রোলিংও হচ্ছে, হ্যাঁ। মানে রিসেন্টলি দেখা গেল একজন সিঙ্গার সে স্টেজে উঠে কি গান গাইবে, অডিয়েন্স থেকে তাকে ডিকটেট করছে। এটা যে হয় না তা নয় কিন্তু, হ্যাঁ এটা হয়। এটা হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি যেটা হয়, সাবজেক্ট একটা খুব ম্যাটার করে আর কি। মানে ওই যে বলে না যে আপনি যখনই মানে মানে উইথ ডিউ রেসপেক্ট টু অল স্ট্রিমস আমি বলছি, যেটা পপুলার মিউজিক সেখানে কিন্তু আম আদমির একটা কথা বলার জায়গাটা বেশি থাকে, আমার এটা ব্যক্তিগত ওপিনিয়ন। যে মুহূর্তে সেই গানটা আরেকজন কেউ গেয়ে ফেলতে পারছে, একজন অর্ডিনারি যিনি অডিয়েন্সে আছেন তিনি ভাবছেন যে এই গানটা আমি গেয়ে ফেলতে পারি, অতএব যে কোনো গান আমি যা খুশি রিকোয়েস্ট করতে পারি। কিন্তু যে জিনিসটা আমার অধরা সেটার উপরে আমি কথা বলতে গেলে কিন্তু 10 বার ভাববো। আমি যদি রান্না না করতে পারি আমি কিন্তু একজনকে রান্না নিয়ে 4টে কথা বলতে পারবো না। কিন্তু যে মুহূর্তে একটা গান খুব সহজে গেয়ে ফেলা যাচ্ছে সে মুহূর্তেই মানুষ, আর মানুষের এখন একটা এমন জিনিস হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে আপনিও আছেন আমিও আছি, আমরা সবাই সোশ্যাল মিডিয়ায় থাকি, দেখি যে কোনো গানেই মানে সেটা যত খারাপই গান হোক বা গানটা যত ভালোই হোক, একটা কমেন্ট তো অপূর্ব, অসাধারণ, অনবদ্য সব গানেই আসছে। তার মানে কি সত্যি সব গান ততটাই ভালো হচ্ছে? বা সেই শিল্পীর গাওয়া প্রত্যেকটা গানই কি ধরুন বাড়ির করা রেকর্ডিং বা স্টুডিও করা রেকর্ডিং সবটাই কি আপ টু দ্য মার্ক হচ্ছে? কোনোটাই কি খারাপ হচ্ছে না? আবার যখন খারাপটাও বলা হচ্ছে তখন সেটা এত বেশি কদর্য ভাবে বলা হচ্ছে, সেইখানে একটা মানে যে মানে একটা যে বাউন্ডারি লাইন টানা উচিত, সেটা আমাদের বেসিক জায়গার একটা অসুবিধে। এবার এই অসুবিধাটা বাংলা গানের ক্ষেত্রে, যেহেতু পপুলার মিউজিক আপনাকে যেটা বললাম যেটাকে ধরে ফেলা যাচ্ছে, তখনই কিন্তু একটা এমন গানের রিকোয়েস্ট ছুঁড়ে দিচ্ছেন কেউ যে গানটা উনি নিজে গাইতে পারেন বা যে গানটার সঙ্গে উনি নাচতে পারবেন। কিন্তু আমি একজন শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষার্থী হিসেবে এই প্রবলেমটা কম ফেস করি, বা করি না বলবো না, করেন, আমাকেও অনুরোধ করেন, কিন্তু আমাকে এমন একটা গানের অনুরোধ করে ফেলবেন না যে অনুরোধটা আমি হয়তো কোনোদিনই গাইনি, বা সেখানে আমি কিন্তু স্টেজে আমাকে বলতে হবে যে আমি কিন্তু এই ধরনের সঙ্গীত পরিবেশন করি না। এবার আরেকটা পয়েন্ট যেটা এলো যে অর্গানাইজারদের দিক থেকেও কি এরকম ধরনের কোনো চাপ সৃষ্টি হয় অনেক সময়। সেক্ষেত্রে ওই মানে ডিলিংটাকে একটু বুঝে করা আর কি, কিন্তু সবকিছু হাতের মধ্যে থাকে না। আচ্ছা, এখনকার দিনের জেনারেশনের যদি কোনো মহিলা বা কোনো বাচ্চা মেয়ে প্রথম থেকেই ভাবে যে আমি গানটাকেই ক্যারিয়ার হিসেবে নেব, তাদেরকে আপনি কি বলবেন? আমি তো যে পড়াশোনা করে গান, আমি এই দুঃসাহসটা দিতে পারবো না, সত্যি বলছি। খুব অনেস্টলি স্পিকিং, আমি নিজেই যেহেতু এই রাস্তায় ছিলাম না, তো আমি যখন পরবর্তীকালে এসেছি আমি দেখেছি যে মানে এটা রিয়েলি টাফ। এবং আজকের দিনে একটা যখন আমি বাইরে যাই দেখি মানে ছেলেমেয়েরা গানও করছে সিরিয়াসলি, কিন্তু একাধারে
পড়াশোনাটাও ভালোভাবে করে কিন্তু ফুললি এস্টাবলিশড। গান এন্টারটেনমেন্ট কিন্তু অনেক পরে আসে। কোভিডের সময় এটা আমরা এক্সপিরিয়েন্স করে নিয়েছি যে গানের অনুষ্ঠান কিন্তু বন্ধ হয়ে গেছিল, সবকিছু হচ্ছিল, গানের অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান, আবৃত্তির অনুষ্ঠান কিন্তু কমে গেছিল। পুজোও হয়েছে কিন্তু কিন্তু গানের অনুষ্ঠান হয়নি। সুতরাং এন্টারটেনমেন্ট সবার শেষে আসে। আপনাকে কিন্তু আগে কিন্তু মানে একটা জায়গায় সাউন্ড হতে হবে। আপনার আপনার পেটের দায়টা কিন্তু কেউ নেবে না। সুতরাং আজকে যদি আমি দায়িত্ব নিয়ে কাউকে বলে দিই যে না বাবা তুমি পড়াশোনা করো না, গান করো, তোমার গানটা হবে, আমি কি তার খাওয়া পড়ার দায়িত্বটা নিতে পারবো? না, আমারটা কেউ নিয়েছে, সেটা আমি পারবো না। আপনার এই তুমি কথাটা থেকেই লিঙ্কটা পেলাম যে আপনার কি মনে হচ্ছে আজকাল দর্শকদের রুচিবোধ কমে যাচ্ছে? মেলানো মেশানো আছে। মানে আমি কিন্তু দুটোই এক্সপিরিয়েন্স করেছি। আমি বিদেশেও গিয়ে এমন হয়েছে, আমাকে বেশ কিছুক্ষণ মানে 2 ঘন্টা প্রায় গেয়েছি। গাওয়ার পরে আমাকে বলছেন যে, তখন বাংলা গানের অনুষ্ঠান করতেই গেছিলাম, তো আমাকে বলছেন যে এবার একটু নাচের গান হোক। তখন আমি ওইটাই, আমার তো একটাই স্ট্যান্ডিং আনসার, সেটা হচ্ছে যে আমি তো নাচের গান গাই না, আর আপনারা তো আমাকে জেনে বুঝেই নিয়ে এসছেন যে আমার সাবজেক্টটা কি। রুচি নিয়ে একটা প্রশ্ন আসছে, তো এই রুচির ব্যাপারটাতে আমার না আমি একটু ওল্ড স্কুল, মানে আমার একটু পুরোনো গান, রেট্রো গান বেশি ভালো লাগে। এখন যে একটা দুটো তুই দিয়ে গান আমি শুনি না তা বলবো না, কিন্তু মানে তুই সম্বোধন করে গান হয় না কিছু, খুব যে খারাপ লাগে তা বলবো না, কিন্তু কখনো কখনো না একটু ধ্বনি সচেতনতায় যাদের আছে তাদের একটুখানি মানে শব্দের ব্যাপারে, শব্দ চয়নটা, আর এমন একটা সংস্কৃতি নিয়ে বড় হয়েছি যেখানে ধরুন মানে পণ্ডিত রবিশঙ্কর জিকে পারফর্ম করতে আমি সামনে থেকে দেখিনি, কিন্তু আমরা ডাই হার্ট ফ্যান ওনার, আমজাদ আলী খান সাহেব, বা মানে একটা পাহাড় দেখেছি আর কি সামনে। আব্বাজি তো স্বয়ংই একজন প্রতিভু ছিলেন। কিষান মহারাজজিকে দেখেছি, বিলায়েত খান সাহেবকে দেখেছি, এই যে মানুষগুলোকে দেখেছি, এনারা প্রচুর মজা করতেন, কিন্তু কোথায় জানি একটা খুব সুন্দর একটা লাইন থাকতো, সেটাকে কখনো ক্রস করে যেতে দেখিনি। আর একটা হচ্ছে ভাষার ব্যবহার, যে শব্দগুলো ব্যবহার করছি সেই শব্দগুলো যেন শুনতে ভালো লাগে। পরবর্তীকালে আমি আপ্পাজির কাছ থেকে চলে যাওয়ার পর তন্ময়দার কাছে বহুদিন যাতায়াত করেছি, বিক্রমদার সাথে কাজ করেছি, জয়দার সাথে কাজ করেছি, শ্রীজাতদার সাথে কাজ করেছি, ইন্দ্রদীপদার সাথে কাজ করেছি, প্রত্যুষদার সাথে কাজ করেছি, আরো অনেকের সাথে আমি আশা করছি কারোর নাম মিস করছি না। কিন্তু যে মানুষটির কথা আমার প্রথমেই বলতে মনে হচ্ছে, তিনি হচ্ছেন আমার বর্তমান গুরুজি, আমার প্রখ্যাত আচার্য জয়ন্ত বোসজি। ওনার গান যদি তুমি কম্পোজিশন দেখো, উনি এই কথাটা খুব বলেন যে ধ্বনি সচেতনতা, শব্দের ব্যবহার। উনি যখন কথা বলেন, উনি আমরা কথা বলতে বলতে এইসব করি না, ওনার ওগুলো হয় না, একেবারে অবলীলাক্রমে পুরোটা বলে যান, এবং প্রত্যেকটা সুন্দর শব্দ ওনাকে ভাবতে হয় না। মানে এটা একটা অভ্যেস, কিন্তু এইটা হচ্ছে রুচি। একটা মানুষকে সামনে দেখতে হবে তো, যাকে দেখে তুমি তোমার জীবনের আইডল বানাবে, তোমার মনে হবে যে না, এই মানুষটার মতো আমি হতে চাই। এটা তন্ময়দাও বলেন যে তুমি নিজেকে সবসময় ভাববে যে তোমাকে কিন্তু পরের জেনারেশনটা দেখছে, তুমি এমন ভাবে কথা বলবে না, এমন ভাবে বসবে না, এমন ভাবে হাঁটবে না, যেটা, এইটাই বলছি যে আজকে আপনি যে প্রশ্নটা করছেন রুচি, আমরা যাদেরকে দেখার চেষ্টা করছি সেই দেখার চোখটাতেই তো একটা অসুবিধে হয়ে গেছে। কারণ আজকের দিনে এমন পেরেন্ট আছেন যারা গান শেখাতে এসেই প্রথম প্রশ্ন করেন যে আমার ছেলে কি রিয়েলিটি শোতে চান্স পাবে। তার মানে তার জীবনের মোটোটা কি? তিনি লেজেন্ডসদের শুনবেন না, তিনি চান তার ছেলে মেয়ে কি করে অডিয়েন্সের কাছে পৌঁছবে, পাবলিক ফিগার হবে। এইখানেই তো রুচিবোধের প্রশ্নটা আসছে। সঙ্গীত তো এত সহজ জিনিস নয়, সঙ্গীতটা নিয়ে মানুষ জন্ম জন্মান্তর ধরে সাধনা করে, তা সেই সাধনার জিনিসটা এত সহজলভ্য, তাহলে রুচির প্রশ্নটা এখানেই আসে। ওই নাচের গান কালিকাদাকে বলতে শুনেছিলাম, আমাদেরই পাড়ার অনুষ্ঠান, ওনারা এত এত জমজমাট গান করেন, তো তারপরেও ওখানে বলছেন অডিয়েন্স থেকে নাচের গান হবে। কালিকাদা খুব গম্ভীর ভাবে বললেন, কালিকাদা না চট করে গম্ভীর হতেন না, সবসময় একটা হাস্য মুখ থাকতো না, খুব গম্ভীর হয়ে বললেন যে আমরা নাচের গান গাই না, তাহলে অন্য আর্টিস্ট নিয়ে আসবেন। এইটা বলার সাহস দরকার আছে। কিন্তু নাচের গানের কথা বলতে মনে পড়লো যে এখন
গানটা মানে এনিথিং ভীষণ পেহলে দর্শনধারী হয়ে গেছে, হ্যাঁ এটা তো তাই না? 100%। এখন একটা গায়িকাকে নাচতেও জানতে হচ্ছে, দেখতেও ওরে সুন্দর বাবা, রাখতে, হ্যাঁ। বডি ফিটনেস রাখতে হচ্ছে। হ্যাঁ এই জিনিসটা কোথাও না কোথাও ডিসকমফর্ট হয় বিইং আ ক্লাসিক্যাল সিঙ্গার। না, ক্লাসিক্যাল সিঙ্গারদের তো নেচে নেচে গাইতে হয় না, এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। সেই জন্য অনেক মডার্ন সিঙ্গাররা ক্লাসিক্যাল সিঙ্গারদের ক্রিটিসাইজও করেন। মানে আমার ব্যাপারেই অনেকে এরকম দু এক জায়গায় বলেছেন যে উনি তো একদম মুভ করেন না, তাই তানপুরা নিয়ে কি ছুটে বেড়াবো নাকি স্টেজে? তানপুরা নিয়ে তো বসেই গাইবো, ওটাই তো সংস্কৃতি। মানে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ধারাতে তো সেটাই দেখা যাচ্ছে। কেউ তো স্টেজ থেকে সেতার নিয়ে উঠে নাচতে নাচতে চলে যাননি, ওইখানেই বসে বাজিয়েছেন। যত বাহাদুরি সব ওইটুকুনির মধ্যেই, তো ওইখানেই তো সবকিছু দেখানোর আছে। ফিটনেস নিয়ে অসুবিধাটা অন্য জায়গায়, সেটা হচ্ছে ওজন বেড়ে গেলে তো ন্যাচারালি একটা শ্বাসের অসুবিধা হয়, সেই ফিটনেসটার প্রয়োজন আছে এবং সেটা তো প্রত্যেকটা মানুষের দরকার আছে, শুধু সঙ্গীত শিল্পীদের নয়, যিনি পেন্ট করেন তারও দরকার আছে। আর আমাদেরও তো হাঁটু মুড়ে বসতে হয়, সেটাও তো একটা এক্সারসাইজের মধ্যে। বজ্রাসনে কিষাণ মহারাজজি সারা জীবন বজ্রাসনে বসে বাজিয়েছেন। বজ্রাসনে খাওয়া দাওয়ার পর আপনি 10 মিনিট বসার চেষ্টা করে দেখেছেন? আমি তো 2 মিনিটও বসতে পারি না, এত ব্যথা করে আমার। তো এইটাই বলছি যে কিষাণ মহারাজজি সংকট মোচনে, বেনারসের যেটা প্রসিদ্ধ মন্দির সবাই জানে সংকট মোচন, সেখানে বসে বছরের পর বছর আলু পোড়া খেয়েছেন। খাবার হতো না, ওই মাটির ইয়েতে আলু দিয়ে স্কিনটা ছাড়িয়ে খেয়ে নিতেন। আপ্পাজির কাছে শোনা গল্প। কৃচ্ছ সাধন না হলে হয় না, আমরা কিছুই করছি না। আমাদের মানে এই জেনারেশনে মানে এনাদের গান বাজনা শুনে আমাদের লজ্জা হয় যে এরপরেও আমরা দামি শাড়ি কিনে সেজে গুজে অনুষ্ঠান করতে যাই, গলা দিয়ে তো কিছুই বেরোয় না। তাহলে গানটাই হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা। হ্যাঁ, প্রচুর কথা বললাম। অ্যাকচুয়ালি গানটাই পরিকল্পনা। আমার মনে হয় যে গানটা থাকুক, মানে সুরটা থাকুক শরীরে, মনে, প্রাণে, জীবনে। আর জীবনকে এভাবেই সেলিব্রেট করতে চাই গান নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। সেই সারেগামাপার পর্দায় দেখেছিলাম, আবার আজকেই দেখলাম, ভীষণ খুব ভালো লাগলো লাগলো। আমন্ত্রণ জানানোর জন্য। আর আপনার এই পডকাস্টটা খুব সুন্দর লাগে, আমি বেশ কয়েকটা এপিসোড দেখলাম এবং আপনি খুব সুন্দর করে, সবচেয়ে বড় কথা মেয়েদেরকে নিয়ে আসছেন, এটা আমার একদম। খুব ভালো লাগলো। এবং এমন অনেক অচেনা মুখও নিয়ে এসছেন যারা আপনার কাছে এসে অনেকটা মানুষের কাছে পৌঁছেছেন, তো সেটা দেখেও খুব ভালো লাগলো। আপনার যাত্রাও খুব সুন্দর হোক। থ্যাংক ইউ সো মাচ। পিউ, একটা প্লাগ সো দ্যাট ইউ রিমেম্বার মি, এন্ড থ্যাংক ইউ। আই উইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এটা একটা আপনার কফি টেবিলের জন্য, সো ইউ রিমেম্বার সেলিব্রেটিং হার স্টোরি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, দ্যাটস রিয়েলি নাইস। কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই জানাবেন। আর যদি আপনারা কেউ সেলিব্রেটিং হার স্টোরিতে আসতে চান, আমাদের মেল করুন অথবা কমেন্ট বক্সে লিখুন। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।